প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই, নাম টপ সিক্রেট, দ্বিতীয় খণ্ড। শুরু করছি দ্বিতীয় অংশ। ছোট বড় পাহাড় চূড়াগুলো শুধু খাড়া নয়, গা এমন ভাঙাচোরা আর ধারালো বেশ যে 20 গজ এগোতে হলেও রক্তাক্ত না হয়ে উপায় নেই। যেই উঠতে চাক তার থাকতে হবে অবিশ্বাস্য শারীরিক শক্তি, আর হতে হবে অসম্ভব কষ্ট সহিষ্ণু। কিছু ঢাল তেমন খাড়া নয়, ক্রল করে ওঠা যাবে, তবে গ্রানিট আর মার্বেল পাথরের উপর দিয়ে বেশিরভাগেরই কোনো আকৃতি নেই। আবার কিছু পাথরকে দেখে মনে হবে জ্যামিতিক নকশা অনুসরণ করে কেটে রেখে গেছে কেউ। সমস্ত শর্ত পূরণ করবার পর কঠিন চ্যালেঞ্জে জয়ী হয়ে যে লোকটা টেরেসে উঠে কর্নেল ময়নিহানের পায়ের সামনে বসে আছে, তার শারীরিক সামর্থ্য নিয়ে সন্দেহ পোষণ করা চলে না। কেবিন ক্রুজার থেকে সেকেন্ড ডিগ্রি বার্ন অর্থাৎ গায়ে ফোসকা নিয়ে পানিতে ঝাঁপ দেয় সে। 1 ঘন্টা সাঁতার কাটবার পর তাকে তুলে নেয় বন্দর থেকে খোঁজ নিতে আসা বোট। হাসপাতাল থেকে পালিয়ে রোদের মধ্যে 5 মাইল হাঁটতে হয়েছে ওকে এই বাড়িটার উপর পাহাড় চূড়ায় পৌঁছানোর জন্যে। বাঁ হাতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ওই জখমই হাতটার জন্যে ঢাল বেয়ে নামবার সময় দুবার পা পিছলে যায় তার। শুধু যে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে তা নয়, শকটা এখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি, তাই রিপোর্ট দেওয়ার সময় তোতলাচ্ছে। একই কথা কয়েকবার করে বলছে। কর্নেল ময়নিহান ব্যাপারটা ধৈর্যের সঙ্গে মেনে নিচ্ছে। কাঠের শক্ত চেয়ারে শির দ্বারা খাড়া করে বসে আছে সে। দৃষ্টিতে প্রশংসা আর সদয় ভাব নিয়ে তাকিয়ে আছে কাছাকাছি এক বন্দরের 3য় সারির গুন্ডাটার দিকে, যে কিনা এত কিছু সহ্য করেছে শুধু $500 জন্য। ফোম রাবার দিয়ে তৈরি একটা কুশনে কালো সবুজ ডোরাকাটা বিকিনি পরে আধশোয়া ভঙ্গিতে ওদের কাছাকাছি দেখা যাচ্ছে হেলেনকে। দোভাষী হিসেবে তার এই ভঙ্গি ও নামমাত্র পরিচ্ছদ মোটেও মানানসই বলা যাবে না। মাঝে মধ্যে গ্লাসের লালচে পানীয়তে ডোবানো স্ট্র মুখে পুরে মৃদু মৃদু টান দিচ্ছে সে। মিস্টার চেরিউসকে বলো কি ঘটেছে, সবে আমি পরিষ্কার বুঝতে পারছি। মেয়েটাকে বলল কর্নেল। যথেষ্ট সার্ভিস দিয়েছে, সেজন্য ধন্যবাদ দাও। তারপর জিজ্ঞেস করো ঠান্ডা গরম কী নেবে। তবে আমার কটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ও আমাকে খুঁজে পেল কিভাবে? প্রশ্নটা ভাষান্তর করা হচ্ছে। কর্নেল ভেতর দিকে দেবে থাকা চেরিউসের মুখটা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে। উত্তর দেওয়ার সময় লোকটার মুখের ভেতর সোনায় বাঁধানো একাধিক দাঁত দেখতে পেল সে। ইষ্টতে আরেকবার টান দিয়ে নগ্ন একটা হাঁটু ভাঁজ করে কর্নেলের দিকে ঘাড় ফেরালো হেলেন। বলছে, ওর মনে হয়েছে আপনাকে সাবধান করা উচিত। তাছাড়া সব টাকা এখনও পায়নি ও। আমার প্রশ্নের উত্তর পেলাম না। আবার জিজ্ঞেস করো। অপেক্ষায় থাকলো কর্নেল। ও বলছে যদি কেউ মারা যায়, তাই ওদের সবাইকে একটা ম্যাপ দেখানো হয়েছিল। দারুণ দূরদৃষ্টি, যুক্তিসঙ্গতও বটে। বেশ, আপাতত আমার আর কিছু জানার নেই। চেরিউসকে ব্যান্ডি দেয়া হলো। একটা করে ঢোক গেলে আর নিচু গলায় 1-1.5 মিনিট বকবক করে। বড় বেশি অস্বস্তিতে ভুগছে লোকটা। এর কারণ হয়তো এই যে তার ভয়ানক দুর্দশা আর অক্ষমনীয় ব্যর্থতা অমায়িক বিনয়ের সঙ্গে মেনে নেওয়া হয়েছে। টাকার চিন্তা বা বিবেক নয়, ভয়ই তাকে হাসপাতাল থেকে পালিয়ে আসতে বাধ্য করেছে, যে সময় তার সমগ্র অস্তিত্ব বিশ্রাম পাবার জন্যে ফোফাচ্ছিল। পিরাবুসের সবখানে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে, তবে সে সব মুখ ফুটে বলতে চায় না সে। চেহারায় থমথমে গাম্ভীর্য নিয়ে হেলেনের ভাষান্তর শুনল কর্নেল ময়নিহান। তারপর ঘাড় ফিরিয়ে তাকালো। এই সব লোক শব্দের পূজারী। এক কথা বলে, কথাই যেন এদের ঈশ্বর। অ্যাকশন আর কথার মধ্যে কি পার্থক্য বোঝে না।
এই লোক যা করেছে তা যদি আমি সিরিয়াসলি নিই, দুনিয়ার কোনো ভাষার কোনো শব্দই ওকে বাঁচাতে পারবে না। সহজ এই কথাটা বেটা কেন বুঝতে পারছে না? এই ঝামেলাটা চুকে যাবার অপেক্ষায় রয়েছে হেলেন। রোদ, সাগরের বাতাস আর পাহাড়ি ঢাল থেকে ভেসে আসা বিভিন্ন ফুলের সুগন্ধ তার চোখে একটা ঘুম ঘুম ভাব এনে দিচ্ছে। চোখের সামনে পালা করে নাচানাচি করছে বিছানা, মুখরোচক লাঞ্চ আর বিছানা। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। তাকেও তো কেউ সিরিয়াসলি নিচ্ছে না। শিরশির সিপি শিশির সিপি খুলে হাতের তালুতে তেল ঢালল সে। তারপর ধীরে ধীরে উরুতে ঘষতে শুরু করলো। কর্নেল এবার দ্রুত কথা বলল। মিস্টার চেউরিসকে বলো, আমি জানি কী ধরনের কঠিন পরিস্থিতির সামনে পড়তে হবে আমাকে। ওকে অভয় দাও। মাসুদ রানার পালিয়ে যাওয়াটা সিরিয়াস কোনো ব্যাপার নয়। শান্তির স্বার্থে এই সমস্যারও সুরাহা করা হবে। মিস্টার সেরিউসকে আরও বলো, তার পাওনা তো মেটাতে হবেই। দায়িত্ববোধের পরিচয় দেওয়ায় বোনাস দেওয়া হবে আরও $300। এখন তার চিকিৎসা চলবে। ওকে ডক্টর গ্রাহাম লেম্যানের কাছে নিয়ে যাও। আর গেরোকে বলো ওকে যেন কিছু খেতে দেয়। তারপর তুমি বা তোমার বান্ধবী ওর একটু সেবা যত্ন করো, যদি সে চায় আর কি। তবে খেয়াল রেখো লোকটা আহত আর দুর্বল, কাজেই সেবার ডোজ খুব বেশি না হওয়াই ভালো। হেলেন হাসতে শুরু করলেও কার উদ্দেশ্যে হাসছে মনে পড়ে যেতেই যেন সুইচ টিপে বন্ধ করলো হাসি। হাঁটুর উপর সিধে হয়ে চোখে মুখে আগ্রহ ফুটিয়ে তুলল সে। কথা বলছে চেরিউসের সঙ্গে। চেয়ার ছেড়ে দাঁড়ালো কর্নেল। তার দীর্ঘ একহারা কাঠামো নাঙ্গা তলোয়ারের মতোই রিজু। ছায়ার ভেতরেই থাকলো। ধীর পায়ে টেরেসের শেষ প্রান্তে হেঁটে এসে একটা পাথুরে স্তম্ভের পাশে দাঁড়ালো। এই মুহূর্তে যেন নিষ্প্রাণ একটা অটল মূর্তি সে। পাত বোঝা চোখ, দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে দুর্গম রোদ ঝলমলে ঢাল আর চূড়াগুলোর উপর, কিন্তু কিছুই দেখছে না। ঘুঘরে পোকার কিচিরমিচির কানে আসছে, কিন্তু শুনছে না সে। এমনকি মনে অন্য কোনো চিন্তা থাকলেও এই তাৎপর্যহীন, অপ্রাসঙ্গিক, অচেনা দৃশ্য তার মনোযোগ আকর্ষণ করতে পারত না। গুরুত্বপূর্ণ হলো অ্যাকশন, মঞ্চটা নয়। ইতিহাসে ঠাঁই পায় শুধু কর্ম, আর সেই কর্ম যারা সম্পাদন করে। লোককে যদি জিজ্ঞেস করতে হয় একটা ঘটনা কোথায় ঘটেছে, তাহলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে সেটা অদ্বিতীয় কিছু নয়। এবং হ্যাঁ, 48 ঘন্টার কম সময়ের মধ্যে সে এমন একটা সাফল্য অর্জন করতে যাচ্ছে যেটাকে ইতিহাসের পাতায় জায়গা না দিয়ে উপায় থাকবে না। কারণ ঘটনা হিসেবে সেটাকে অদ্বিতীয় বললেই হবে। তার পিছনে ওদের কথাবার্তা শেষ হয়েছে। লোকটাকে নিয়ে বাড়ির ভেতরে ফিরে গেছে মেয়েটা, শরীর অটল। পরিবর্তনটা শুধু কর্নেলের মুখে ঘটল। পেঁয়াজ রঙের পাপড়ির পেছনে চোখের তারায় যেন আগুন ধরানো হলো। সামান্য প্রসারিত হলো সরু ঠোঁটজোড়া। ছন্দবদ্ধ শো শো শব্দ হচ্ছে, যেন দূর থেকে ভেসে আসছে এয়ার পাম্পের আওয়াজ। আসলে ময়নিহান হাসছে। নিজেকে সামলে নিয়ে টেরেস থেকে বাড়ির ভেতর ফিরল সে। সিঁড়ি বেয়ে উপরে উঠছে। লম্বা করিডোরে পৌঁছালো। সবটুকু হেঁটে এসে একটা দরজার ভারী বোল্ট খুলে ভেতরে ঢুকলো। গুড মর্নিং মাই ডিয়ার মেজর জেনারেল। ভালো তো? আশা করি যা যা প্রয়োজন সবই আপনি পাচ্ছেন। খুদে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন রাহাত খান। সরু ফাঁকটা দিয়ে এক ফালি রূপালী সাগর দেখা যাচ্ছে। ভাগ্য প্রসন্ন হলে মাঝে মধ্যে ওই ফালির উপর দিয়ে অবিশ্বাস্য সত্যের মতো ভেসে যাচ্ছে একটা ইয়ট বা ফিশিং বোট। ওগুলো মাত্র 10 কি 12 সেকেন্ডে দেখা যায়। তবে মনে করিয়ে দেওয়ার সঙ্গে আশ্বস্ত করে যে দুনিয়া এখনও চলছে, জীবন থেমে নেই এবং সব কিছু প্রায় আগের মতোই আছে। জানালার সামনে প্রতিবার কয়েক মিনিটের বেশি থাকতে পারেন না তিনি, কারণ একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ক্লান্তি বোধ করেন। এটা একদম নতুন একটা বিড়ম্বনা। সম্ভবত তাকে যে ড্রাগ ইনজেক্ট করা হয়েছে তারই প্রতিক্রিয়া। এটা একটা পাথরের সেল। একমাত্র চেয়ার থেকে জানালার বাইরেটা দেখা যায় না। ওটা স্যার
ওটা ছাড়া ফার্নিচার বলতে আর শুধু একটা বিছানা। এই ছেলে আসবার পর থেকে বিশেষ করে দুটো চিন্তা তাকে পীড়িত করছে। একটা ভয়, চেয়ারে বসে বিশ্রাম নেওয়ার সময় হয়তো কোনো জলযান সরু ফালিটা পেরিয়ে যাবে। আর ওই আর এই উপলব্ধি, খা খা শূন্যতার মধ্যে কর্নেল ময়নিহানের আগমনটাকে এক ধরনের মুক্তি বলে ভাবতে চাইছেন। এই অসুস্থকর ও রহস্যময় ঘনিষ্ঠতা তিনি তার নিজের অবস্থান থেকে ভালোই বুঝতে পারেন। ধীরে ধীরে বন্দি আর তার ইন্টারোগেটকে এক করে ফেলবার প্রাথমিক পর্যায়ে। এই মুহূর্তে ঘুরে কর্নেল ময়নিহানের মুখোমুখি হলেন তিনি। একটু বেসামাল লাগছে তাকে, উদ্বেগে ক্লান্ত, বিশ্রাম ও পুষ্টির অভাবে কাহিল। তবে কণ্ঠস্বরে ঠিকই টের পাওয়া গেল রয়্যাল বেঙ্গল টাইগারের চাপা গর্জন। এই ধাড়ি শয়তান, আমার প্রয়োজন নিয়ে আদেও তোমার কোনো মাথা ব্যথা আছে? যা বলতে এসেছো সেটাই বলো, ফর গডস সেক। রাখবেন না স্যার, প্লিজ। রাগ জিনিসটা শুধু রক্ত গরম করে না, দুপক্ষের চিন্তাভাবনায় বাধাও সৃষ্টি করে। হ্যাঁ, আপনার প্রয়োজন নিয়ে অবশ্যই আমি মাথা ঘামাচ্ছি। আমাদের নিজস্ব স্বার্থেই আমরা চাই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক। আপনাকে কম খেতে দেয়া, বাথরুমে যেতে দিতে অস্বীকার করা ইত্যাদি আমার পরিকল্পনার অংশ নয়। আমরা একটা ইউনিক অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। তাতে আপনার ভূমিকা শক্তিশালী একজন তৎপর পুরুষের। এর অন্যথা হলে আপনার মৃত্যু মানাবে না, প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। কাজেই বিশ্বাস করুন, আপনাকে মোটা তাজা দেখতে চাই আমি। রাহাত খানের দৃষ্টি একচুল নড়ল না। সাধু বটে, তবে আমি শুধু আপনার তবিয়ত ভালো কিনা জানতে আসিনি। আপনার জন্যে ছোট্ট একটা খবরও নিয়ে এসেছি। খবরটা আপনার সহ সন্ত্রাসী ও প্রিয় শিশু মাসুদ রানা সম্পর্কে। চোখে আসার আলো ফুটবার আগেই তা গোপন করে ফেলতে হিমশিম খেতে হলো রাহাত খানকে। সামান্য একটু আগ্রহই শুধু প্রকাশ পেল তার চেহারায়। একটা হাত বাড়ালেন, খুব দ্রুত নয়, পাশের দেয়ালে তালু ঠেকিয়ে শরীরের ভার এক পা থেকে আরেক পায়ে চাপালেন। তাই বুঝি? অস্বাভাবিক স্বাভাবিক শান্ত কণ্ঠস্বর। এখানে আর কেউ নেই, তাই আপনার কাছে স্বীকার করছি। গলা খাদে নামিয়ে ফিসফিস করছে কর্নেল ময়নিহান, যেন একটা ষড়যন্ত্র পাকাচ্ছে। ওস্তাদ শিষ্য ওস্তাদ শিষ্য একটা বানিয়েছেন বটে, বিশ্বাস করুন। যাকে বলে একেবারে ঘোল খাইয়ে ছাড়ছে সবাইকে। এই অপারেশনের এথেন্স সেক্টরের মারাত্মক ক্ষতি হয়েছে তার হাতে। যাই হোক, ওদিকটা আমার দায়িত্বে ছিল না, ক্ষতিটা পুষিয়েও নেওয়া যাবে। আসল খবর হলো রানাকে এদিকে দেখা গেছে। বিসিআই চিফ কিছু বলছেন না, কোনো প্রতিক্রিয়াও নেই। আপনি হয়তো জানেন যে সিআই এর নিজস্ব কিছু সমস্যা আছে। একই অপারেশনে আমাদের কয়েকটা সেপারেট ইউনিট কাজ করে। প্রতিটি ইউনিট জবাবদিহি করে হেডকোয়ার্টারে। সেজন্য এই অদ্ভুত পরিস্থিতিও সৃষ্টি হয়। এথেন্স সেক্টর যেখানে রানাকে যে কোনো মূল্যে বন্দি করবার জন্য খুঁজছে, সেখানে আমি ওকে অক্ষত অবস্থায় রিসিভ করবার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওদিকে আবার পেন্টাগন খবর পাঠিয়েছে আই ওস দ্বীপের ওদিকে তুর্কি জলসীমায় সামরিক মহড়া শুরু করছে তারা। প্রয়োজনে যেন সাহায্য চাই। রাহাত খান কিছু বলছেন না। তবে আমার প্রস্তুতিটাই কাজে লাগবে। আপনি আর আমি দুজনেই রানার উপর পূর্ণ আস্থা রাখতে পারি। যেভাবেই হোক একটা পথ তৈরি করে নিয়ে এখানে পৌঁছে যাবে সে, যখনই সে আসুক। আজ যদি নাও হয় তো কাল তো বটেই। তাকে আমরা সঙ্গে সঙ্গে বন্দি করব। সিআই এর ফাইলে বর্ণনা করা হয়েছে কতখানি ভয়ঙ্কর সে। সব মনে রেখেই তাকে আটক করবার প্রস্তুতি নেওয়া হয়েছে। ভালো কথা। আমরা কিন্তু রানা এজেন্সির কোনো অপারেটরকে তার আশেপাশে দেখছি না। এমনকি বিসিআই এজেন্টরাও যেন বাতাসে মিলিয়ে গেছে। আপনার শিষ্য এক বুড়ো ইসলামী জঙ্গি আর ভারতীয় সিক্রেট সার্ভিসের একটা
মুসলমান মেয়ের সাহায্য নিয়ে সিআইএর বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে। সিআইএ তথা আমেরিকা কি জিনিস রানা যেন জানে না। সে যাই হোক, ওকে সামলাবার জন্য 5জন লোককে ডেকেছি আমি। সবাই টাপ এবং অভিজ্ঞ। ঠিক সময়ে পৌঁছবে তারা। ফলাফল সহজেই অনুমেয়। একজনের বিরুদ্ধে 5জন? একটু হাসলেন বিসিআই চিফ। রানার জায়গায় অন্য কেউ হলে বলতাম, এ তোমাদের কাপুরুষতা। কিন্তু তোমাদের প্রতিপক্ষ যেহেতু রানা, তাই না বলে পারছি না যে এ হলো তোমাদের নির্বুদ্ধিতা। সিআইএর ফাইলে দেখা যাচ্ছে আসল কথাটাই লেখা নেই। ও তো একাই 100। লোক আরও বাড়াতে হবে তোমার। ময়নিহান হাসল কর্নেলও, যদিও মনে মনে নিজেকে তিরস্কার করছে। কাঁচা চামড়া পোড়ানো হলো, অথচ তা নিয়ে একটু টু শব্দও করছেন না যে। ব্রাভো জেনারেল, ব্রাভো। বুকের কি অবস্থা? আর কয়টা সেকা দিলে মুখ খুলবেন? নিজের লোকবল সম্পর্কে আভাস দেয়া তার উচিত হয়নি, ভাবল সে। অপারেশনটা গোপন রাখার সাথে সিআইএ সদর দপ্তর আর পেন্টাগন থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। লোকজন ও উপকরণ যথাসম্ভব কম ব্যবহার করতে হবে। কিন্তু শত্রুপক্ষকে এসব জানাবার কোনো প্রয়োজন ছিল কি? রাহাত খানের চোখ দুটো থেকে নিঃশব্দে আগুন ঝরছে যেন। পরে আমরা দেখব আপনার পিঠের চামড়া নিয়ে কি করা যায়। পিঠের না হয়ে সেটা পায়ের চামড়াও হতে পারে। তবে না, এভাবে ভয় দেখানোটা উচিত হচ্ছে না। আপনাকে লাঞ্চ খাবার সুযোগ করে দিয়ে আপাতত আমি চলে যাচ্ছি। চাকরটাকে বলে দিয়েছি আপনাকে ভালো ভালো খাবার দিতে হবে। মোটা তাজা প্রাণবন্ত দেখতে চাই আমরা আপনাকে। মাসুদ রানা আসছে, এ উপলক্ষে খানিকটা ওয়াইনও দিতে বলছি। ময়নিহানার দরজার দিকে পিছন ফেললেন রাহাত খান। আবার সরু এক ফালি রূপালি সাগরের দিকে তাকালেন। এই মুহূর্তে কিছু নেই ওখানে। 3 আমার সব কথা শুনে জেনারেল মাধব সিন্ধিয়া ভয়ানক চিন্তায় পড়ে গেছেন, বলল আমিনা। উনি চাইছেন তুমি ওখানে গিয়ে তার সঙ্গে দেখা করে ব্যাপারটা নিয়ে আলোচনা করো। বলছেন তোমার সাহায্য দরকার তার। আলোচনার পর তুমি অবশ্যই ফিরে আসতে পারবে। ভগবানের দিব্যি দিয়ে কথাটা বলেছেন জেনারেল। রানা নিজের আঙুলের নখগুলো খুঁটিয়ে পরীক্ষা করছে। নিশ্চয়তা কি? আমার উপর তার রাগ গোপন কোনো ব্যাপার নয়। রয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবার আগে থেকেই বলে বেরিয়েছেন আমাকে বাগে পেলে ছাড়বেন না, জন্মের মতো শিক্ষা দেবেন। এখন আমি গেলে যদি আর ফিরতে না দেন? বললাম না, ভগবানের নামে কথা দিয়েছেন। আমি নাকি একটু বিরক্ত, একটু অসহিষ্ণু দেখালো। ভারত শুধু শক্তিশালী প্রতিবেশী নয়, তোমাদের স্বাধীনতার যুদ্ধে সাদেরও বেশি সাহায্য করেছে। তাদের ইন্টেলিজেন্স কর্মকর্তার কথা তুমি বিশ্বাস করতে পারছো না? আপনার সেলুন এক মুহূর্ত নীরব হয়ে থাকলো। তারপর রানা ও সিকান্দার একযোগে হেসে উঠল। আমার অভিনয় ভালো হয়নি? ওদের হাসিতে এখনই যোগ না দিয়ে ব্যগ্র কণ্ঠে জানতে চাইল আমিনা। তোমাদের আমি মুহূর্তের জন্যও বোকা বানাতে পারিনি? দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরে কপালে হালকা একটা চুমু খেলো রানা। না, বলল, দুঃখের সঙ্গে জানাচ্ছি তোমার অভিনয় একেবারে যা ইচ্ছে তাই হয়েছে। অসম্ভব। কোনো দিনই তুমি ভালো অভিনেত্রী হতে পারবে না। এত সৎ হলে এ লাইনে চলে না। শোনার সময় বোঝা যাচ্ছিল যা বলছো নিজেও তা বিশ্বাস করো না। সব মিলিয়ে খুবই বাজে পারফরমেন্স। লোকটা বোধ হয় শুধু পাগল নয়, বোকাটে পাগল। নিজের গ্লাসে উজো ঢালছে সিকান্দার। সে আসলে ভাবছেটা কি? পুরো গল্পটা তাকে তুমি শুনিয়েছ তো? কিছুই বাদ দিইনি সিকান্দার চাচা, কিন্তু আমার কথা তিনি বিশ্বাস করেননি। তবে আচারিয়ার ব্যাপারটা বিশ্বাস করেছেন, কারণ জানেন সত্যি কিনা যাচাইযোগ্য কোনো বিষয়ে মিথ্যে কথা বলার সাহস হবে না আমার। কিন্তু বাকিটা শোনার সময়ই ধরে নিয়েছেন রানা শেখানো মন্ত্র মুখস্থ বলে যাচ্ছে আমি। তার বিশ্বাস রানা কিছু গুন্ডার বিরুদ্ধে লড়ার কথা বলে আমার সাহায্য চাইছে। ওর আসল উদ্দেশ্য কনফারেন্সটা বানচাল করা, শুধু হিন্দুস্তানের জন্য নয়। রানা নাকি গোটা দুনিয়ার জন্য একটা অভিশাপ। এই তো মাত্র কয়েক মাস হলো হিন্দুস্তানের মুখের গ্রাস কেড়ে নিয়ে গেছে ও ভারতের হাতের মুঠো থেকে। ও গড! তার প্রায় সব কথাতেই সায় দিতে হয়েছে আমাকে। তা না হলে ফিরতে পারতাম বলে মনে হয় না।
তার মানে তোমাকে দেখামাত্র ভদ্রলোক সিদ্ধান্ত নিয়ে ফেলেন এ মেয়েকে বিশ্বাস করা যাবে না। একদম ঠিক ধরেছ। আমি হলাম তার দৃষ্টিতে অবিশ্বাস করার আদর্শ পাত্রী। গিরিক অথচ মুসলমান, এটা একটা কারণ। তার বোধহয় ধারণা মুসলমান মাত্রই হিন্দুস্তানের শত্রু। আমি একটা মেয়ে, এই ফ্যাক্টও আমার বিরুদ্ধে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমি ISS, উনি র। হ্যাঁ, মাথা ঝাঁকালো রানা। সম্ভব। শুনেছি দুই সংস্থার মধ্যে সাপে নেউলে সম্পর্ক। শুধু প্রতিদ্বন্দ্বী হলে কথা ছিল, বলল আমিনা। পরস্পরকে ঈর্ষা আর ঘৃণা করা হয়, নিজেদের মধ্যে কোল্ড ওয়ার। যাই হোক, জেনারেল সিন্ধিয়ার কাছ থেকে তাহলে আমরা কোনো সাহায্য পাচ্ছি না, বলল রানা। সত্যি কথা বলতে কি, তার পথ থেকে সরে থাকাই সব দিক দিয়ে ভালো। এটুকু অন্তত জানতে পেরেছি আমরা। না, আরও বেশি জেনেছি। কেভিন ক্রুজারের একজন সার্ভাইভার এখনকার হাসপাতালে ভর্তি হয়েছে জেনারেল সিন্ধিয়া তার ব্যাপারটা তদন্ত করবেন। রানার সঙ্গে দৃষ্টি বিনিময় করল সিকান্দার। তার মানে কেউ তাকে উদ্ধার করেছে। মিস্টার রানা, ইন্টারেস্টিং। ওই লোক আমাদের জন্যে কোনো হুমকি নয়, ধীরে ধীরে বলল রানা। তাছাড়া আমাদের এত লোক বলও নেই যে তার উপর নজর রাখতে পারবো। সিকান্দারও আমিনা চট করে একবার দৃষ্টি বিনিময় করল। রানা ভাবল, কী সিদ্ধান্ত হয়েছে তা কি ওদেরকে ব্যাখ্যা করে বলা দরকার। রাহাত খানকে ইংল্যান্ড থেকে কিডন্যাপ করা হয়েছে, এই রিপোর্ট দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, BCI এর প্রশাসনিক কর্মকর্তা আর প্রথম সারি এজেন্টদের সঙ্গে কয়েক দফা মিটিং করেছেন। BCI আর রানা এজেন্সির কয়েকশো দুর্ধর্ষ এজেন্ট আর অপারেটর রাহাত খানকে উদ্ধার করার জন্য প্রাণ দিতে এক পায়ে খাড়া হলেও সর্বশেষ মিটিংয়ে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় শ্বাস রব তুলে ছুটোছুটি করাটা হবে চরম বোকামি। সবাইকে ধৈর্য ধরতে হবে এবং আস্থা রাখতে হবে MR9 উপর। মিটিং চলবার সময়ই খবর আসে ভারতীয় কর্তৃপক্ষ কনফারেন্স সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করতে রাজি নন। মিটিংয়ে আরও সিদ্ধান্ত হয় এজেন্ট ও অপারেটররা যে যেখানে আছে সেখানেই থাকবে, তবে মুহূর্তের নোটিশে দুনিয়ার যে কোনো জায়গায় পৌঁছানোর প্রস্তুতি নিয়ে রাখবে সবাই। MR9 ডাকলেই যাতে সাড়া দিতে পারে। এসব রানা সোহেলের কাছ থেকে টেলিফোনে জেনেছে। ও ঠিক করলো এত কথা এদেরকে বলবার কোনো প্রয়োজন নেই। তাহলে রানা, আমরা কুলু পাবো কোত্থেকে? জিজ্ঞেস করলো আমিনা। আমাদের কুলু আবসালাম ইয়াহুদ। আমরা তাকে কোথায় খুঁজব? আমার ধারণা হারবারে গেলে তার খোঁজ পাওয়া যাবে, জবাব দিল সিকান্দার। এমনিতেও ওখানে একবার যেতে হবে আমাদের, রিফুয়েল দরকার। কারণ এটার রেঞ্জ তো 200 মাইলের বেশি নয়। টাটকা কিছু ফল আর মাংসও কিনতে হবে। হারবার আমাদের জন্য নিরাপদ তো? আমিনার চোখে মুখে সংশয়ের ছায়া। বেশিক্ষণ না থাকলে মোটামুটি নিরাপদ। গ্লাস খালি করে ইঞ্জিন রুমের দিকে চলে গেল সিকান্দার। আমিনার দিকে তাকালো রানা। মেয়েটার পটল চেরা চোখ ক্লিওপেট্রার কথা মনে করিয়ে দেয়, কিন্তু দৃষ্টিতে কেমন যেন বিষণ্ণতা। তার কাঁধে একটা হাত রাখলো। কি হয়েছে আমিনা? না, কিছু না, শুধু মনটা আমার দমে গেছে। এত বড় একটা গুরুত্বপূর্ণ অপারেশন, অথচ ভেবে দেখো কেমন বাজে এক লোককে সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে। কি বিশাল দেশ ভারত, কোটি কোটি যোগ্য লোক দেশটাতে দ্রুত উন্নত বিশ্বের সারিতে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে এরকম একটা উদ্ভট ব্যাপার ঘটল কি করে? ব্যুরোক্রেসি বা আর রাজনৈতিক কারণে অযোগ্য লোক কিভাবে উপরে উঠে আসে, এর উপর তোমাকে আমি আস্ত একটা লেকচার শোনাতে পারি। তবে ভুলে যাও মিস্টার সিকান্দার, আর আমার উপর ভরসা রাখো, নিজের উপরও। জেনারেল সিন্ধিয়া যা পারবেন না আমরা তা করে দেখাবো। রানার গা ঘেঁষে এলো আমিনা। নিঃশব্দে হাসলো রানা। ভারতের স্বার্থ ও সুনাম, ভারতীয় একজন এজেন্টের সাহায্য নিয়ে রক্ষা করতে হবে ওকে। তাদের একজন সিকিউরিটি কর্মকর্তার আক্রোশমূলক শত্রুতাকে ব্যর্থ করে দিয়ে। এসপিওনাজ জগতে এরকম কত বিচিত্র ঘটনাই না ঘটে। বস শুনে বলবেন। ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ রানার চিন্তাধারাকে অন্যদিকে ঘুরিয়ে দিল। ব্রাহ্মণিসি দ্বীপের মেইন হারবার ছোট হলেও দক্ষিণ ইজিয়ান
এর সেরা বন্দরগুলোর অন্যতম। দক্ষিণা তুফান ছাড়া যে কোনো আবহাওয়ায় নিরাপদ। বেশিরভাগ ভলক্যানিক আইল্যান্ড সাগর থেকে বড় বেশি খাড়া হয়ে উঠে এসেছে, ফলে অ্যাঙ্কারিজ ফ্যাসিলিটি পেতে খুব অসুবিধা হয়। সান্তোরিনি বের কথাই ধরা যাক, গভীরতা 1000 ফুটেরও বেশি। জাহাজের রশি হয় ডাঙার সঙ্গে বাঁধতে হবে, নয়তো কোনো এজমালি বয়ার সঙ্গে। কিন্তু ব্রাকোনিসির বেলায় তা নয়। সেই কোন প্রাগৈতিহাসিক যুগে সাগরের তলায় ভূমিকম্প হওয়ায় দ্বীপটার উত্তর প্রান্তের অংশ বিশেষ কাত হয়ে নেমে গেছে একটা ঢালের মতো। 30 থেকে 80 গজ পর্যন্ত সরু একটা অগভীর ফালি। দুটো ছোট বাঁধ দিয়ে এলাকাটা ঘেরা। পশ্চিমেরটা প্রাচীন ভেনিসান যুগে তৈরি। রিফুয়েলিংয়ের পর এখানে নোঙর ফেলল আপ্ট। উজ্জ্বল রোদ গায়ে নিয়ে বাঁধটার উপর দাঁড়িয়ে রয়েছে রানা, অপেক্ষা করছে ওরা এসে কখন চারপাশে তাকাবে। বহু কিছু দেখবার আছে। ওর ডান পাশের বেসিন ছোট অন্ধকারের জলযানে ভর্তি। ইয়ট, ফিশিং বোট, ট্রান্সপোর্ট ভেসেল আর 30-40 ফুটি বোটের বিশাল এক বহর। ব্রাকোনিসির প্রায় সব রকমের সাপ্লাই জলপথেই আসে। দ্বীপের রাস্তার সংখ্যা কম, মানও খারাপ। তাছাড়া বেশিরভাগ বাসযোগ্য স্থানে শুধু সাগর পথে পৌঁছানো যায়, তাই দ্বীপের লোকজন আসা যাওয়ার জন্য ছোট বোটই ব্যবহার করে। সামনে পানির কিনারায় এক সারিতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে অনেকগুলো দালান। কাছাকাছি প্রান্তে দেখা যাচ্ছে সাদা চুনকাম করা কটেজ, সবগুলোর দরজা আর শাটার নীল। তারপর একটা মুদি দোকান, হারবার অফিস আর সরাইখানা। কোথাও কোনো নিয়ন সাইন বা গাড়ি নেই। সিকেন্দার আর আমিনা তীরে নামলো। ওদেরকে নিয়ে কর্মচঞ্চল বন্দরে ঢুকে পড়ল রানা। আঁকাবাঁকা মেঠো পথটা বন্দরের পিছন থেকে চোখ ধাঁধানো সাদা শহরের দিকে চলে গেছে। ছড়ানো ছিটানো বাড়িঘর নিয়ে আশ্চর্য একটা শহর এটা। 6টা ছোট চূড়ার সমষ্টি, 4 কি 500 ফুট উঁচু। প্রতিটি দালান এগুলোর গায়ে বা মাথায় একটা লাইমস্টোন চূড়া, আর তার ঢাল বাদে সবখানে এবড়ো খেবড়ো কালো লাভা আর হলুদ ছাদা টুফা পাথরের স্তর চোখে পড়ছে। কালের বিবর্তনে পাথরের রং কোথাও লালচে, কোথাও বেগুনি বা সামুদ্রিক আগাছার মতো সবুজাভ হয়ে উঠেছে। একবার দেখে ব্রাকোনিসিকে ভোলা কঠিন, তবে সুন্দর না বলে অদ্ভুত বলাটাই যেন ঠিক। মানুষের বসবাস থাকলেও কোথায় যেন কি একটা অসঙ্গতি আছে। দেরি করে লাঞ্চ খেতে বসলো ওরা। প্রচুর লেমন জুসের সঙ্গে ফিশ স্যুপ আর কোয়েল জাতীয় ছোট আকৃতির 6টা করে পাখির রোস্ট। বছরের এই সময় এগুলো গ্রীষ্মে সব জায়গায় বন্দুক দিয়ে শিকার করা হয়। কফি খেতে রাজি হলো না। হারবার মাস্টারের অফিসে যেতে হবে বলে তাড়াতাড়ি চলে গেল সিকেন্দার। আপটের কাগজপত্র জমা দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা জানানো তার একমাত্র উদ্দেশ্য নয়। বোঝা গেল কান খোলা রাখবার পাশাপাশি দ্বীপের যেখান থেকে গল্পগুজব ডানা মেলে সেখানে বাছাই করা কিছু প্রশ্নও ছাড়বে। 1 ঘন্টা পর ফিরে এলো সিকেন্দার। চোখ দুটো জলজল করছে, ঠোঁট শক্ত হয়ে চেপে আছে পরস্পরের সঙ্গে। একবার তাকালেই বলে দেয়া যায় দুঃসংবাদ নিয়ে এসেছে। ধপাস করে বসলো সে, ভারী গলায় কফি চাইল। তারপর 2 হাতে টেবিলের উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকল। গুরুত্বপূর্ণ 2টো পয়েন্ট, নিচু গলায় বলল সে। আমার ধারণা আবসালাম ইয়াহুদকে আমি খুঁজে পেয়েছি। কোথায়? রহস্যময় একজন ডাস, নিজের নাম বলছে বুল্ডার কোভ, মস্ত পণ্ডিত। ব্রাকোনিসির বিচিত্র রক ফরমেশন স্টাডি করতে এসেছে। দ্বীপের পূব প্রান্তে একটা কটেজ ভাড়া নিয়েছে সে। সঙ্গে এক তরুণ আছে, সেও পাথর পরীক্ষা করতে এসেছে। এসব আপনি জানলেন কিভাবে? মোটেও কষ্ট করতে হয়নি। ইয়াহুদ নিজেকে লুকিয়ে রাখার প্রায় কোনো চেষ্টাই করছে না। দ্বীপের একমাত্র সরাইখানায় কাল সন্ধ্যায় ডিনার খেয়েছে সে। ধরে নিয়েছে এখানে কেউ তাকে চিনবে না, না চিনবারই কথা। এদিকে আগে কখনো আসেনি সে। যাই হোক, কোনো সন্দেহ নেই যে আমরা ভাগ্যের সহায়তা পাচ্ছি।
এক সেকেন্ড ইতস্তত করে রানা বলল, কিন্তু এই লোকই যে ইয়াহুদ আপনি শিওর হচ্ছেন কিভাবে? তাহলে আপনাকে বলতে হয় লেবাননে কি ঘটেছিল। হাসছে সিকান্দার। আপাতত শুধু শুনে রাখুন, বিশেষ একটা চিহ্ন আছে ইয়াহুদের। গুলি সে আমাকেই করেছিল, কিন্তু পিস্তলটা তার মুখের সামনে মিস ফায়ার করে। মাজল ফ্লাশ মাথার ডান দিকটা পুড়িয়ে দেয়। কানের ক্ষতি হয় আশপাশের চামড়ার। সেই সঙ্গে খুলির কিছুটা চুল চিরকালের জন্যে হারায়। এখানে বুলডার কোব নামে যে ডাস লোকটার কথা আলোচনা করছি আমরা, রক ফরমেশন স্টাডি করতে এসেছে, তার মাথা আর কানের ওই একই অবস্থা। আর কিছু লাগে? না, আমি সন্তুষ্ট। শান্ত দেখালেও অকস্মাৎ সারা শরীরে উথলে ওঠা একটা উত্তেজনা অনুভব করছে রানা। অ্যাকশনের অভাব সারাটা দিন অস্থির করে রেখেছিল ওকে। সেই অস্থিরতা আরও প্রবল হয়েছে এই আশঙ্কায় যে কোনো ধরনের অ্যাকশনে কাজ হবে তা হয়তো সময় মতো জানা যাবে না। মনে এই ভয়ও জেগেছে, নির্বুদ্ধিতা আর আনাড়িপনার কারণে হয়তো তিনজনের বাহিনীটা আরও ছোট ও দুর্বল হয়ে আইলিটে অনুষ্ঠিতব্য আসন্ন ঘটনার রাতে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বিচিত্র কিছু নয়। আফট হয়তো ডুবে যাবে। একটা রাইফেল আর টমিগান মার্কিনীদের বিপুল ফায়ার পাওয়ারের বিরুদ্ধে কোনো কাজেই আসবে না। গোপন একটা কনফারেন্সে আসা প্রতিনিধি দলকে পাইকারিভাবে যারা খুন করতে চাইছে তাদের ফায়ার পাওয়ার কী রকম হতে পারে আন্দাজ করা কঠিন কিছু নয়। এখন পরবর্তী পদক্ষেপ দেখতে পাচ্ছে ওরা। তবে তার আগে আরও একটা ব্যাপার পরিষ্কার হয়ে যাওয়ার দরকার। গুরুত্বপূর্ণ দ্বিতীয় পয়েন্টটা যেন কি? ও হ্যাঁ, কফির কাপে শেষ চুমুক দিল সিকান্দার। হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করতে যাওয়াটা অনর্থক। ব্যান্ডেজ বেঁধে দেওয়ার একটু পরেই আহত লোকটা ওখান থেকে পালিয়েছে। শহরের দিকে ফেরার পথে বাঁধের উপর এক চাষির সঙ্গে তার দেখা হয়। চাষিকে দিয়ে সে তার জুতোর ফিতে বাঁধিয়ে নিয়েছে। চাষি তাকে গাধায় চড়িয়ে পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু বলেছে হেঁটেই যেতে পারবে। শহরে কেউ তাকে দেখেনি? জিজ্ঞেস করল রানা। বহু লোক দেখেছে, অনেকেই বলেছে থামো, খানিক বিশ্রাম নিয়ে যাও, কিন্তু তাদের কথা শোনেনি সে। এ নিয়ে সবাই আলোচনা করছে, বলছে দোষটা আসলে চাষির। তার উচিত ছিল লোকটাকে হাসপাতালে ফিরে যেতে বাধ্য করা। সে এখন কোথায়? সেটাই তো চিন্তার কথা মিস্টার রানা। শেষবার তাকে পশ্চিম দিকে হাঁটতে দেখা গেছে, যেখানে এশিয়ানরা কনফারেন্সে বসতে যাচ্ছে আইলিটে। আবসালাম ইয়াহুদের হাইড আউটের উল্টো দিকে। এখন বলুন, এ থেকে কি বুঝছেন আপনি? দুটো গোপন আস্থানা, বলল রানা। টেবিলের কাটাকুটি দাগগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। চিঠিতে কি যেন একটা নড়ছে, নিস্তেজ ভঙ্গিতে চেষ্টা করছে চৈতন্যের চৌকাঠে পৌঁছাতে। ছোট্ট একটা ব্যাপার সম্প্রতি ঘটেছে। জোর করে মনে করবার চেষ্টা সফল হবে না জানেও, বরং সরিয়ে দিতে চাইছে চৌখাট পেরোবার দ্বিগুণ প্রয়াস চালাবে ওটা। মুখ তুলে সিকান্দারের দিকে তাকালো। দুই আস্তানার শক্তি এক হবে আজ রাতে, কারণ ওদের হাতে এর বেশি আর দেরি করবার সময় নেই। মূল অপারেশন চালানো হবে ধরে নিচ্ছি দ্বীপের পশ্চিম দিক থেকে, অর্থাৎ তৎপর হতে হবে ইয়াহুদকে। প্রশ্ন হলো তার মুভটা কি হবে। যে বাড়িটা সে ভাড়া নিয়েছে মিস্টার সিকান্দার, ওটায় পৌঁছাবার কোনো রাস্তা বা পথ আছে, নাকি শুধু বোট নিয়ে যাওয়া যায়? বাড়িটার উপর দিকে কিছু জমিতে আঙুরের চাষ হয়, কিন্তু ওগুলোই পৌঁছাতে হলে পাহাড় প্রাচীর বেয়ে উঠতে হবে আপনাকে। অসম্ভব নয়, তবে অত্যন্ত কঠিন। ওটার কথা আমরা বাদ দিতে পারি। ইয়াহুদ জলপথেই মুভ করবে, কাজেই আমরা আপ থেকে জায়গাটার উপর নজর রাখব, বলল আমিনা। তারপর বেরিয়ে এলেই ফলো করব। মাথা নাড়ল সিকান্দার। তাতে ঝুঁকি আছে বেটি, খুব জটিল। আমরা তাকে দেখতে পাবার মতো কাছে থাকলে সেও আমাদেরকে দেখতে পাবে। এর কোনো সমাধান আমার জানা নেই। আমরা এমন একটা পার্টি সেফ ঘটনাচক্রে ওই সময় ওখান দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে সে। সত্যি খুব জটিল।
কেন, আমরা যদি সব আলো নিভিয়ে রাখি আকাশের চাঁদটাকে কিভাবে নেভাবে? আমি তাকে দেখেছি, হঠাৎ বলল রানা। দুজনেই ওর দিকে তাকালো। আবসালাম ইয়াহুদকে নয়, হাসপাতাল থেকে চলে আসা লোকটাকে। আজ সকালে, আমি না, আমরা যখন তোমার ফেরার অপেক্ষায় ছিলাম। লোকটা পাহাড়ের ঢাল বেয়ে আড়ষ্ট ভঙ্গিতে নামছিল, মনে হলো আহত। যেখানে দেখলাম সেখান থেকে ওদিকের তীর বরাবর 5-7টা বাড়িতে পৌঁছানো যায়। তবে এলাকাটা এখন আমরা চিনি। কি করে বুঝছেন এ সেই? জানতে চাইল সিকান্দার। আহত বা পঙ্গু একজন লোক ওরকম অমানসিক কষ্ট করে কেন ঢাল বেয়ে নামতে যাবে ওদিকে? এ সেই লোক না হয়ে যায় না, প্রভুদের কাছে রিপোর্ট করতে যাচ্ছিল। কিন্তু ওটা তো উত্তর তীরে। সিকান্দার এখনও সন্তুষ্ট হতে পারছে না। ওখান থেকে আপনি এমনকি আইলিটটাও দেখতে পাবেন না। ওরাও আমাকে দেখতে পাবে না। এটা একটা ধাঁধার মতো। এই পর্যায়ে বুঝতে পারার আশা না করাই ভালো। আমরা শুধু এটুকু জেনেছি। এরপর কি করতে হবে? কি করতে হবে এটা আপনাকে আমি একটু পর জিজ্ঞেস করব। তার আগে আপনি আমাকে একটা ধাঁধার জবাব দেবেন। কি ধাঁধা? গণহত্যা, কনফারেন্স বানচাল এসব করতে চাইছে সিআইএ, তাই না? ইয়াহুদ তাহলে এখানে কেন? সে তো মোসাদ এজেন্ট। আমেরিকা থেকে গ্রিস 4,000 মাইল দূরে, আর গ্রিস থেকে ইসরায়েলের দূরত্ব মাত্র কয়েকশো মাইল। ফাইটার প্লেন আর হেলিকপ্টার গানশিপ তেল আবিব থেকে ভ্রাকনিসিতে পাঠানো খুব সহজ। আর সহজ বলেই ইতোমধ্যে টার্কির একটা দ্বীপে সব নিয়ে এসে সামরিক মহড়ার আয়োজন করছে। মোসাদের উপস্থিতির আরও বড় কারণ সম্ভবত ওরা এ ধরনের হামলা চালিয়ে অভ্যস্ত। অভিযোগ প্রমাণিত হলেও ওদের বিরুদ্ধে জাতিসংঘ কোনো ব্যবস্থা নিতে পারবে না, আমেরিকা ভেটো দেয় বলে। আপনি বলতে চাইছেন অপরাধটা আমেরিকা করবে, কিন্তু জানাজানি হয়ে গেলে দোষটা পাবে ইসরায়েলের ঘাড়ে? এক মুহূর্ত বিস্ময়ে হয়ে থাকবার পর জিজ্ঞেস করলো সিকান্দার। মোসাদের সঙ্গে এরকম একটা চুক্তিতে এসেছে সিআইএ? মাথা ঝাঁকালো রানা। আমার তাই বিশ্বাস। কি ভয়ঙ্কর! হ্যাঁ, তবে যতই মহড়ার আয়োজন করুক, বাধ্য না হলে সামরিক হামলা হামলার ঝুঁকি নেবে না ওরা। কারণ ওদের উদ্দেশ্য হলো নিজেদের অপরাধ বাংলাদেশের ঘাড়ে চাপানো। সামরিক হামলা হলে সেটাকে বাংলাদেশের বলে চালানো সম্ভব নয়। তাহলে তাড়াতাড়ি বলুন কি করতে হবে। আপটে ফিরে গিয়ে এখনই আমরা রওনা হব, বলল রানা। তীরের ওদিকটা পার হয়ে নিরাপদ দূরত্বে পৌঁছতে চেষ্টা করব। তারপর একটা আড়াল পেলে। সিকান্দারের চোখ মুখ বদলে গেল। সারা শরীর হঠাৎ কাঠ। রানার কনুইয়ের উপর তার ভারী হাত পড়ল। কথা বলল এমন সুরে কেউ যেন গলা টিপে ধরেছে। আমি ওকে দেখতে। ওখানে, ও এখানে। আবসালাম ইয়াহুদ, আপনার বাম দিকে মিস্টার রানা মুদির দোকান থেকে বেরোচ্ছে। গাল আর খুলির কারণেই লোকজন তাকিয়ে আছে। স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় ফিরিয়ে তাকাতে মাত্র 20 গজ দূরে লোকটাকে দেখতে পেল রানা। পরনে স্পোর্টস শার্ট আর শর্টস, হাতে ঢাউস এক শপিং ব্যাগ, কাঁধের উপর দিয়ে পেছন দিকে তাকিয়ে মুদিওয়ালার কি একটা রসিকতায় হাসছে। তার সঙ্গীর মাথায় সোনালি চুল, বয়স হবে 22-23, হাতে ওয়াইনের একটা জার, মুচকি মুচকি হাসছে সেও। দুজনের চেষ্টায় তৈরি পরিবেশটায় ছুটির আমেজ, নির্মল আনন্দ আর ভালো মানুষই সুন্দর ফুটেছে। এরপর রানার দিকে মুখ করল ইয়াহুদ। দেখা গেল কানের চারপাশে বিবর্ণ চামড়া, প্রায় লাল ও মসৃণ। খুলির এক দিকটায় কোনো চুল নেই। হাসি ঠাট্টায় মুখর। সঙ্গী তরুণকে নিয়ে ঘুরল ইয়াহুদ, যেটি ধরে চলে গেল। আস্তানায় ফিরছে, বলল সিকান্দার। একটু হেঁটে আমি শুধু ওদের বোটটা দেখে আসি, পরে কাজে লাগবে। সিকান্দার চলে গেল। একটু পর আমিনা বলল, রানা, সিকান্দার চাচার ধাঁধার যে উত্তর তোমার মুখে শুনলাম, তাতে আমার একটা প্রশ্নের জবাব নেই। তোমার আবার কি প্রশ্ন? প্রশ্ন তো অনেকই, তবে এখন যেটা জানতে চাইছি, সিআইএ মোসাদের
সাহায্য নিচ্ছে ভালো কথা, কিন্তু এত থাকতে এরকম দাগি একজন লোককে কেন ডেকেছে ওরা? দেখা মাত্র অনেকেই তাকে চিনে ফেলতে পারে। লোকটার কি এমন বৈশিষ্ট্য যে তাকে ছাড়া ওদের চলবে না? এই প্রশ্নের উত্তর তোমার জানাই আছে। মানে? তুমি আমাকে বলেছ ইয়াহুদ ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে, আবার আর্মিতেও ছিল। আমিনাকে চিন্তিত দেখাচ্ছে। তার মানে না, তা কি করে হয়? তুমি ব্যাপারটা অসম্ভব তুমি ব্যাপারটা অসম্ভব নয়। কোনটা অসম্ভব? তুমি ধারণা করছো ইসরায়েলের পারমাণবিক প্রোগ্রামে কাজ করেছে ইয়াহুদ। আমেরিকার অনুরোধে এখানে তাকে একটা ছোটোখাটো অ্যাটম বোমা দিয়ে পাঠানো হয়েছে কনফারেন্স চলার সময় আইলিটের বাড়িটা উড়িয়ে দেওয়ার জন্যে। হ্যাঁ, এরকম চিন্তাও করছি আমি। কিন্তু অ্যাটম বোমা ছুটতে হলে তো মিসাইল লাগবে। ওরকম খাড়া ঢাল বেয়ে তুলবে কিভাবে? এই দ্বীপে সেটা আনলই বা কিভাবে? আদৌ যদি এনে থাকে? আমি খুব ছোট, খুদে আণবিক বোমার কথা ভাবছি। রানা গম্ভীর। কুলস সাপোর টাইপ, ওগুলো সহজেই বহন করা যায়। এই মুহূর্তে অন্য কোনো বিকল্প আমার মাথায় ধরা দিচ্ছে না। আমার যুক্তি অন্য কথা বলে। ওরা কনভেনশন কনভেনশাল কনভেনশনাল কিছু ব্যবহার করবে। সাগর থেকে নয়, বরং জমি থেকে। সিকেন্দার না ফেরা পর্যন্ত আর কোনো কথা হলো না। বড়সড় একটা ডিঙি বলা যায়, রিপোর্ট করলো সে। আউটবোর্ড মোটর রওনা হত আউটবোর্ড মোটর রওনা হচ্ছে ওরা। আমরা 5 মিনিট পর উঠি। এই সুযোগে একটা বিষয়ে আলাপ হওয়া দরকার, বলল রানা। জুলহাস। ডোগো, তাকে নিয়ে কি আলাপ? ওকে ওর পাওনা মিটিয়ে দিয়ে এখনই তো বিদায় করে দেওয়া উচিত, তাই না? এরপর আর সুযোগ পাচ্ছি কোথায়? সিকান্দার এক মুহূর্ত চিন্তা করলো। জানি সেরকমই কথা ছিল, কিন্তু কথা যাই থাক, বর্তমান পরিস্থিতিতে কি ওকে বিদায় করে দেয়াটা ঠিক হবে? ছুরিতে খুব দক্ষ সে, বোটের সব কাজও ভালো পারে। কঠিন বিপদে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারায় না। দেখুন মিস্টার সিকান্দার, লম্বা চওড়া দৈত্যকার বুড়োর দিকে পুরোপুরি ঘুরে বসলো রানা। ডগুকে চলে যেতে হবে এখনই। ও সেফ বাচ্চা ছেলে, একটা পরিবারের সদস্য। ভালো মন্দ কিছু হয়ে গেলে ওর মা বাবাকে কি জবাব দেবেন? তাছাড়া শারীরিক ক্ষতি শুধু ক্ষতি নয়, ক্ষতি আরও অনেক রকমের হয়। এই টিপে ইতিমধ্যে তা যথেষ্ট হয়েছে ডোগর। সিকান্দারের অনুতপ্ত সিকান্দারকে অনুতপ্ত মনে হচ্ছে। এদিকটা আমি ভালো করে ভেবে দেখিনি। আপনি ঠিকই বলেছেন। এক পরিচিত লোককে দেখে এলাম। সে আজ সন্ধ্যের দিকে পিরিয়াসে ফিরে যাবে। দেখি পারি তো তার সঙ্গেই ডোগোকে পাঠিয়ে দেব। 10 মিনিট পর সবার সঙ্গে হ্যান্ডশেক করে আপ থেকে নেমে গেল ডোগো। যেটি ত্যাগ করে ক্রমশ দূরে সরে আসছে আপ। রানার চোখ এই মুহূর্তে ক্যামেরার কাজ করছে। নিজের চারপাশের সমস্ত কিছু খুঁটিনাটি সহ রেকর্ড করে রাখছে মগজে। পিছনে পড়ে থাকলো হারবার, শয়ে শয়ে পাল, মাস্তুল, বিভিন্ন দেশের পতাকা। এসবের মাথার উপর ব্রাকোনিসি, গম্ভীর ও কঠিন দর্শন, পাথরের রাজ্য, কয়েক কোটি বছরের প্রাচীন। রানার ডান দিকে হুইলে রয়েছে সিকেন্দার। গাঢ় চোখ সরু হয়ে আছে, তামাটে লোমশ হাত বউকে স্টারবোর্ডের দিকে ঘোরাচ্ছে। ওর বায়ে আমিনা যেন মার্বেল পাথরের নারী মূর্তি। সান্ধ্য বাতাসে উঠছে রেশমে চুল, আর সামনে প্রকাণ্ড একটা আলোকিত কমলার মতো অস্ত যাচ্ছে সূর্য। ডুব দেবে যেন তরল পারদের মধ্যে।